নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরা অর্জুন কাহিনীর একদম শেষে এসে উপস্থিত হয়েছি প্রায়। আশা করছি এটাই অন্তিম পর্ব হবে। গল্পের মধ্যে আমরা অলরেডি দেখে ফেলেছি অর্জুন কিন্তু সমাধান করে ফেলেছে হাইওয়েতে ডাকাতি রহস্য। কিভাবে একটা কালো বিড়ালকে ব্যবহার করে কিছু উঠতি তরুণ যুবক ডাকাতি করত, সেটা অর্জুন খুব সহজেই ধরে ফেলেছে। এবার আমরা যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বের দিকে, মানে যেখানে অর্জুন গৌরান আর নেজারকে নিয়ে হাসিমারার জঙ্গলে একটা পুরনো বাড়িতে এসে হাজির হয়েছে, যেখানে হয়তো পাওয়া যাবে সত্যিকারের ড্রাকুলা। ওদের সঙ্গে আছে একজন তান্ত্রিক, আর তার সঙ্গী তিনটে প্রাণী, একটা খোড়া শকুন, একটা কানা কাক, আর একটা কালো বিড়াল। তারা কি সত্যি সত্যি প্রেতাত্মাদের দেখতে পায়? চলুন দেখি অর্জুন কিভাবে এই ড্রাকুলা রহস্য সমাধান করে। খুব ভালো থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে আমাদের পরবর্তী গল্পগুলো আরো ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। গৌরান সাহেব বললেন, অদ্ভুত ব্যাপার, এই কাজটা কে করলো? অর্জুনও অবাক হয়েছিল। বলল, সাপের গর্তর মুখ বন্ধ করতে বেশ সাহস থাকা দরকার। এখানে একমাত্র আপনি আর গোরক্ষনাথ সাপ সম্পর্কে সাহসী, কিন্তু আপনারা কেন এই কাজ করতে যাবেন? তাছাড়া সন্ধ্যের পর কেউ তো বাংলোর বাইরে আসেনি। গোরান সাহেব রেগে গেলেন। তুমি কি পাগল? আমি যদি নিজে এই কাজটা করি তাহলে জিজ্ঞাসা করব কেন? নাকি তুমি আমাকেও সন্দেহভাজনদের লিস্ট থেকে বাদ দিতে চাওনি? প্রশ্নটা করেই দূরে কিছু লক্ষ্য করে ফিসফিসে গলায় বলল, সরে এসো অর্জুন, চটপট সরে এসো। গোরান সাহেব তৃতীয় কবরটার দিকে দৌড়ে যেতেই অর্জুন অনুসরণ করল, এবং খানিকটা দূরত্বে দাঁড়িয়ে সে লক্ষ্য করতেই সাপটাকে দেখতে পেল। কাল সন্ধ্যেবেলায় যে সাপটাকে তারা দেখেছিল বোধ হয় সেটাই। খুব দ্রুত এগিয়ে যাচ্ছে স্টিভেনসনের কবরের দিকে। এখন আরো দীর্ঘ দেখাচ্ছে ওর চেহারা। কবরের পাশে এসে সাপটা থমকে দাঁড়ালো, মুখ ঘুরিয়ে কিছু খুঁজতে লাগলো। পাশে কুঁজো হয়ে দাঁড়ানো গোরান সাহেবকে বলতে শুনলো অর্জুন, ঢোকার গর্তটা খুঁজছে। হঠাৎ ফোঁস ফোঁস শব্দ প্রবল হলো। সাপটা যে খুব রেগে গেছে সেটা বোঝা যাচ্ছে। আচমকা ফনা তুলে দাঁড়িয়ে পড়লো সে। এত লম্বা মোটা সাপ কখনো ফনা তুলতে দেখেনি অর্জুন। মুখ ফাঁক হওয়ায় সরু জিভটা মাঝে মাঝে বেরিয়ে আসছে। সোজা হয়ে দাঁড়ানো ওর মাথা অর্জুনের উচ্চতার সমান হয়ে গিয়েছে। এই অবস্থায় ও যদি কাউকে আক্রমণ করে তাহলে আত্মরক্ষা করা অসম্ভব। হঠাৎ অর্জুন লক্ষ্য করলো গোরান সাহেবের মুখের চেহারা বদলে যাচ্ছে। সাপ দেখলে ওর চোখ মুখ যেরকম ভয়ঙ্কর হয়ে ওঠে, এখন সেই অবস্থা। অর্জুন শক্ত হাতে ওর হাত ধরল। সেটা ছাড়াতে চেষ্টা করলেন গোরান সাহেব। আমাকে যেতে দাও অর্জুন, ওকে আমার চাই। আমার সংগ্রহে ওর মাথাটা রাখবো। না, চাপা গলায় বলল অর্জুন, আপনি ওকে মারতে পারবেন না। হঠাৎ সাপটা নিচু হতে লাগলো এবং প্রবল শক্তিতে ওর মুখ দিয়ে মরণম মাটির ওপর আঘাত করলো। 1, 2, 3 বার। তারপরে ওর শরীরটা তত্তর করে ভেতরে ঢুকে যেতে লাগলো। তাই দেখে গোরান সাহেব দৌড়লেন, কিন্তু তিনি গর্তটার কাছে পৌঁছানোর আগেই সাপের শরীর অদৃশ্য হয়ে গেল। হতাশ হলেও দমলেন না গোরান সাহেব। অত বড় শরীরটা এত দ্রুত ভেতরে ঢুকলো কি করে? না অর্জুন, এই কবর খুঁড়তে হবে। সেটা কি ঠিক হবে? মানে, ওখানে আর্নাল্ড স্টিভেনসনের শরীরটা সমাধি দেওয়া হয়েছে। কবরটা খুললে তাকে অসম্মান করা হবে না? অর্জুন জিজ্ঞাসা করল। এত বছরে তার শরীরটা নিশ্চয়ই মাটিতে মিশে গেছে। তাছাড়া ওই সাপটা যদি তার শরীরকে আস্তানা করে থাকে তাহলে তার আত্মা শান্তিতে নেই। তখন কড়া রোদ, অথচ বেলা 11টা বাজে। কোরআন সাহেব সবাইকে সতর্ক করে দিলেন সাপটার অস্তিত্ব সম্পর্কে।
গোরক্ষনাথ তখন তার 3টে প্রাণীকে নিয়ে এলো কবরের কাছে। বেচারারা ঘুমাচ্ছিল। ওখানে নিয়ে আসতেই প্রবল প্রতিবাদ শুরু করে দিল। কাক চেঁচাচ্ছে, শকুন ডানা ঝাপটে চলেছে, আর বিড়ালটা পিঠ উঁচু করে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ করছে। গোরক্ষনাথ চটপট বলে উঠল, এই জায়গাটা মোটেই ভালো নয় বাবু। কেন? জিজ্ঞাসা করলো অর্জুন। এখানে তেনাদের কেউ নিশ্চয়ই আছেন, নইলে এরা এই কাণ্ড করতো না। মেজর হাসলেন। তুমি অর্ধেক সাকসেসফুল গোরক্ষনাথ। এখানে প্রেতাত্মা আছে কিনা জানি না, তবে কবরে এককালে মৃত মানুষকে শোয়ানো হয়েছিল, এটা অন্তত তোমার প্রাণীরা আজকে জানতে পেরেছে। গোরক্ষনাথ কবরের কাছে খাঁচা নিয়ে এসে শকুনটার দরজা খুলে দিল। দেখা গেল খোঁড়াতে খোঁড়াতে পাখিটা বেরিয়ে এসে সাপের গর্তের মুখটায় চলে গেল। তারপর প্রবল বেগে গর্তের মুখ নখ দিয়ে আঁচড়াতে লাগলো। গোরক্ষনাথ ওর পায়ে বাঁধা দড়িটা টেনে কোনো রকমে ফিরিয়ে আনতে পারলো খাঁচায়। তারপর ওদের 3জনকে রেখে দিল দূরে, এবং সেখানে রাখার পর প্রাণী 3টি একটু শান্ত হয়ে গেল। মেজর এবং গোরান সাহেব যেসব মালপত্র এনেছিলেন তার ভেতরে একটা শক্ত জাল ছিল, সেটা বার করে আনা হয়েছে। মাটি খোঁড়ার জন্য বেলচা জাতীয় 3টে স্টিলের যন্ত্র, লম্বা লাঠি আর 1 বোতল অ্যাসিড। মেজর চাইছিলেন গর্তের ভেতরে বোতলটা উপুড় করে দিতে, তাহলে সাপটার আর বেঁচে থাকার সুযোগ ছিল না। কিন্তু গোরান সাহেবের তাতে প্রবল আপত্তি। তিনি সাপটার মাথাটা আস্ত চান, অ্যাসিডে পুড়ে গেলে তার কোনো কাজে লাগবে না। অতএব গর্ত করতে হবে, এবং তার ফলে সাপটা নিশ্চয়ই আক্রমণ করবে। আর ওর রেগে যাওয়া যে চেহারা অর্জুন দেখেছে, তাতে স্পষ্ট ওর মোকাবিলা করা বেশ শক্ত হবে। গোরান সাহেব বললেন তিনি তৈরি থাকবেন। সাপটা ফনা তোলা মাত্র তিনি তাকে জালবন্দি করবেন। এই সময় বটা বলল, বাবু একটা কথা বলবো? অর্জুন তাকালো। শুনেছি শনি মঙ্গলবার বাস্তুসাপ মারতে নেই। ওটা তো আর পালিয়ে যাচ্ছে না, আর একটা রাত অপেক্ষা করলে হতো না? মেজর বললেন, যদিও ব্যাপারটা কুসংস্কার, তবুও আমার প্রস্তাবটা খারাপ লাগছে না। ছেলেবেলায় মায়ের মুখে এরকম কথা শুনেছি। গোরান সাহেবকে ইংরেজিতে ব্যাপারটা বলল মেজর। গোরান সাহেব কাঁধ ছাকালেন। 2000 সালে এসব কথার কোনো মানে আছে? মেজর বললেন, নেই, তবে লোকাল মানুষের সেন্টিমেন্ট। অর্জুনের দিকে তাকিয়ে গোরান সাহেব বললেন, তুমি কি বলো? অর্জুনের চোখের সামনে রাগী সাপটার ফনা তোলা শরীরটা ভেসে উঠল। ভয়ঙ্কর, অথচ কি সুন্দর। আর একটা দিনরাতের সুযোগে ও যদি এখান থেকে পালিয়ে যায়, তাহলে তো সমস্যার সমাধান। এই যে ওরা এখানে জড়ো হয়ে কথাবার্তা বলছে, সাপটা নিশ্চয়ই নিজের নিরাপত্তার কথা ভাবছে, আর সে কারণেই ও ওর এই আশ্রয় ত্যাগ করতে পারে। অর্জুন হেসে বলল, আজ আর কালের মধ্যে কোনো তফাৎ আছে বলে তো আমি বুঝছি না। বেশ, তাই হোক। গোরান সাহেব অবশ্য খুশি না হয়েই বললেন। দুপুরটা কেটে গেল ঘুমিয়ে। বিকেলে আবার বারান্দায় বসে চা খেতে খেতে কথাবার্তা। গোরান সাহেব বললেন, আমার বিশ্বাস আর কোথাও খুঁজে বেড়াবার দরকার নেই, এখানেই সে আছে। আমরা আজকের রাতটা জেগে কাটাবো। বটা ইতিমধ্যে বিষয়টা জেনে গিয়েছে। সে দূরে দাঁড়িয়ে শুনছিল। বাবু, আমাকে কি জাগতে হবে? তার প্রশ্নের কেউ উত্তর দিল না। মেজাজ জিজ্ঞাসা করলেন, আমরা কি বাংলোর ভেতর বসে লক্ষ্য করব, না বাইরে গিয়ে দাঁড়াবো? প্রথমে আমরা ভেতরে থাকবো, রাত বাড়লে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। গোরান সাহেব গম্ভীর মুখে বললেন, আমি তখন থেকে লক্ষ্য করে যাচ্ছি, কিন্তু গতকাল যে সাপটাকে ওখান দিয়ে কবরের দিকে যেতে দেখেছি, তাকে এখনো চোখে পড়ছে না। এর মানে ওটা ওর রুটিন নয়। অর্জুন জিজ্ঞাসা করলো, আজ যাকে দেখেছি সে কি গতকালেরটা নয়? আমি ঠিক বুঝতে পারছি না অর্জুন,
গোরান সাহেব বললেন। সন্ধ্যের সময় দেখা গেল আকাশে মেঘ জমেছে আর জঙ্গলের গাছপালা আচমকা স্থির হয়ে গেছে, একটা পাতাও নড়ছে না। মেজর বললেন, সর্বনাশ। অর্জুন তাকাতে মেজর হিপ পকেট থেকে ছোট্ট চ্যাপ্টা বস্তুটি বার করে ছিপি খুলে তরল পদার্থ গলায় ঢেলে বললেন, 1981, বুঝলে, প্রায় 20 বছর আগের কথা। ফিজিতে গিয়েছিলাম লাল ঝিনুক দেখতে। আহা, সমুদ্রের নিচে ওরা যখন পাশাপাশি শুয়ে থাকে তখন চোখ জুড়িয়ে যায়। তা একদিন জঙ্গলে ছিলাম, দুপুরবেলা। আচমকা সূর্যের আলো নিভিয়ে দিল বিশাল বিশাল মেঘ। অমনি গাছের পাতাগুলো স্থির হয়ে গেল। তারপর টের পেলাম পায়ের তলায় যেন হইচই শুরু হয়ে গেছে, অথচ আমার জুতোর তলায় শুধু মাটি। একটু এগিয়ে দেখলাম 3টে গর্ত দিয়ে পিল পিল করে বড় বড় পিঁপড়ে পাগলের মতো বেরিয়ে আসছে। মাটির নিচে ওদের ছুটে চলার কম্পন আমার জুতো ভেদ করে পায়ে পৌঁছেছিল। আমার সঙ্গী বলল, তাড়াতাড়ি ফিরে চলো, এখনই বৃষ্টি নামবে। আমরা টেন্টে পৌঁছবার 1 মিনিট পর যে বৃষ্টিটা নামলো তা থেমেছিল 7 দিন পর। সমুদ্রের জল বেড়ে গিয়েছিল সেই বৃষ্টিতে। অর্জুন মুখ ফিরিয়ে নিল। তার মুখে হাসি দেখলে মেজার নিশ্চয়ই খুশি হবেন না। বৃষ্টি নামলো, তুমুল বৃষ্টি, অথচ সারাদিন মেঘ ছিল না। বৃষ্টি পড়ছে অথচ হাওয়া বইছে না। জেনারেটর চালিয়ে দিয়েছিল বটা, হঠাৎ শব্দ করে সেটা থেমে যেতেই পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল। মেজর গলা তুলে বললেন, সবাই এক ঘরে এসে বসো, মোমবাতি একজন জ্বেলে দিয়ে যাও। দেওয়া হলো। কেমন একটা গা থমথমে আবহাওয়া হয়ে গেল। গোরান সাহেবকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, এখানে এভাবে বৃষ্টি শুরু হলে কি অনেক দিন ধরে চলে? অর্জুন মাথা নাড়ল। না, এখন তো বর্ষাকাল নয়, তখন 5-7 দিনেও বৃষ্টি বন্ধ হয় না। সে বলল, এটা বেশিক্ষণ চলবে বলে আমার মনে হয় না। বটা তাগাদা দিচ্ছিল, তাড়াতাড়ি ডিনার করে নিলে ও নিষ্কৃতি পাবে। অতএব সবাই খেয়ে নিল। টিনের খাবার বাদ দিয়ে এখন বটার তৈরি খাবারেই সবাই খুশি। খাওয়া শেষ হলে গোরান সাহেবের ঘরে গেল অর্জুন আর মেজর। এখন বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির সঙ্গে। তার আলোয় কাচের জানলার বাইরের পৃথিবীটাকে দেখা যাচ্ছিল মাঝে মাঝে অস্পষ্ট। এই ঘরটা থেকে বাড়ির পেছন দিকটা দেখা যায়। বিদ্যুতের আলোয় কবর 3টে যেন জ্বলে উঠে নিভে যাচ্ছিল। রাত বাড়ছিল। হঠাৎ বৃষ্টির আওয়াজ ছাপিয়ে আর একটা আওয়াজ কানে এলো অর্জুনের। মেজার চেয়ারে বসে ঢুলছেন, কিন্তু গোরান সাহেব তাকালেন অর্জুনের দিকে। শব্দটা ক্রমশ বাড়ছে, একটা গাড়ির আওয়াজ। গোরান সাহেব বললেন, কেউ আসছে। ততক্ষণে অর্জুন বুঝতে পেরেছে আওয়াজটা একটা নয়, দুটো গাড়ির। দুটোর আওয়াজ আলাদা। তার মনে হলো দু ধরনের গাড়ি আসছে। এই রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে এমন মারাত্মক বৃষ্টিতে দুটো গাড়ি এদিকে আসছে কেন বুঝতে পারছিল না অর্জুন। যে ভদ্রলোক এই বাংলোটি কিনেছেন তিনি নিশ্চয়ই এমন সময় আসবেন না। তার আসার কথা অনেক পরে। অর্জুন বলল, যারা আসছে তারা ভালো লোক নাও হতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু ওরা থাকলে যে জন্য এসেছি সে কাজটায় বাধা হবে। গোরান সাহেবের কথা শেষ হতেই গাড়ির হেডলাইট দেখা গেল। আলোগুলো ঘুরে বাংলোর সামনে চলে এলো। মেজর হকচকিয়ে সোজা হয়ে বসলেন। কে কে? অর্জুন দ্রুত উঠে ঘরের বাইরে চলে এলো। মাঝখানের প্যাসেজ দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়ল। রান্নাঘরের জানলাগুলো বন্ধ, কিন্তু সেখানে কোনো গ্রিল বা তারের জানলা নেই। এটা সে দুপুরে দেখেছিল। জানালাটা খুলল সে। বাড়ির এপাশে কিছু গাছপালা আছে। বৃষ্টি পড়ছে এখনো, বাইরে বেরোলেই ভিজতে হবে। তা হোক। অর্জুন জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসা মাত্র ভিজতে শুরু করলো। সে ধীরে ধীরে কার্নিশের নিচ দিয়ে সামনের দিকে এগোলো। বর্ষাতি পড়া 4টে লোক একটা মারুতি থেকে নামলো।
বটার সুমোটার দিকে দেখে ওরা যে অবাক হয়ে গিয়েছিল সেটা বোঝা যাচ্ছিল। টর্চ ফেলে ভেতরটা দেখলো ওরা, তারপর ইশারা করলো টর্চ জ্বেলে। সঙ্গে সঙ্গে পেছনের জিপ থেকে দুটো লোক নেমে এলো। ওদের হাতে যে অস্ত্র রয়েছে তা বিদ্যুতের আলোয় স্পষ্ট বোঝা গেল। দলবদ্ধভাবে ওরা বারান্দায় উঠে যেতেই অর্জুন আর তাদের দেখতে পেল না। যারা অস্ত্র হাতে এত রাত্রে এসেছে তাদের মতলব কখনোই ভালো হতে পারে না। হঠাৎ চিৎকার শোনা গেল, এই ভেতরে কে, বেরিয়ে আয়। সঙ্গে সঙ্গে মেজরের গলা শোনা গেল, তুই কে, এত বড় আসপর্দা, আমাকে তুই বলছিস? মেয়ের দাঁত ভেঙে দেবো রে সজারুর বাচ্চা। তারপর ধূপ ধাপ শব্দ। লোকটা চেঁচিয়ে বলল, সব কটাকে বেঁধে ফেল, আমার আস্তানায় এসে জুটেছে, আবার আমাকেই গালাগাল। কটা আছে এখানে খুঁজে দেখ। একটু বাদে উত্তর শোনা গেল অন্য গলায়, 4 জন, এদের একজন সাহেব, একজনের সাদা চামড়া। অর্জুন নিঃসন্দেহ হলো, এরা কেউ এই বাংলোর মালিক লোকনাথ দত্তর লোক নয়। লোকনাথ দত্ত তাদের এই বাংলোয় নিয়ে আসার সময় তো স্পষ্টই বলেছিলেন যে তিনি 7 দিনের মাথায় আসবেন। নিশ্চয়ই এই লোকগুলো এখানে যাওয়া আসা করে, যা লোকনাথ দত্ত জানেন না। হঠাৎ বটার গলা শুনতে পেল অর্জুন, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমি গাড়ি চালাই, এরা আমাকে ভাড়া করে নিয়ে এসছে। কোত্থেকে এসেছিস? জলপাইগুড়ি। ওখানকার স্ট্যান্ডে গিয়ে বটা বললে সবাই চিনবে। এই যে মিস্টার হোতকা, এই সাহেব কে? কোনো জবাব শুনতে পেল না অর্জুন। সম্বোধনটা নিশ্চয়ই মেজরের উদ্দেশ্যে। কি হলো, কানে কথা যাচ্ছে না? ভদ্রভাবে কথা বলো ভাই, আমি তোমার চেয়ে অনেক বড়। সাবাস, কেন এসেছিস এখানে? আর এই বিদেশিটা কে? আমরা ড্রাকুলার সন্ধানে এসেছি। ড্রাকুলা? হা 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 হা। হ্যাঁ, যারা রক্ত চুষে মানুষকে মেরে ফেলে। আচ্ছা, এই ব্যাপার। আমাদের খবরটা তোমরা পেলে কোথা থেকে? তোমরা কি পুলিশের লোক? চটপট উত্তর দাও। না, আমি আরো আমেরিকা থেকে এসেছি, পাসপোর্ট দেখতে পারো। সব পকেটে রাখো, ব্যাপারটা যখন জেনে গেছো তখন আর তোমাদের জ্যান্ত ছাড়তে পারবো না। এই সময় আরো একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। লোকটা বলল, এদের হাত পা বেঁধে ফেল। আর বস আসছে বলে মনে হচ্ছে। কার্নিসের নিচে দাঁড়িয়েও বৃষ্টির ছাঁট এড়াতে পারছিল না অর্জুন। হাওয়া নেই বলে শীত করছে না তেমন, অবশ্য বৃষ্টির তেজ এখন অনেক কম। এদের হাত থেকে মেজরকে উদ্ধার করে কিভাবে বার করবে ভাবছিল অর্জুন। এই সময় গাড়ির হেডলাইট বাংলোর ওপর পড়ল। অর্জুন দেখলো গাড়িতে একজনই মানুষ, তিনি ড্রাইভার। দরজা খুলে চটপট বারান্দায় উঠে গেলেন তিনি। অর্জুন শুনতে পেল, সব ঠিক আছে? না স্যার, এখানে এসে দেখি 4টে লোক বাংলো দখল করে বসে আছে। ওদের ওই ঘরে হাত পা বেঁধে ফেলে রেখেছি। বলল আমেরিকা থেকে এসছে। কেন, কেন এসেছে? মুখে বলল ড্রাকুলার সন্ধানে। মনে হচ্ছে আমাদের ব্যাপারটা জেনে গিয়েছে। গোয়েন্দা না পুলিশ? বুঝতে পারছি না স্যার, তবে যা চেহারা আর বয়স, পুলিশের চাকরির আর সময় নেই। জিপে কজন আছে? 6 জন, 6 জন স্যার। বাহ, 6+4। একে একে নিয়ে এসো, আমি টেবিল রেডি করছি। কেউ একজন আমাকে সাহায্য করুন, গাড়িতে সব যন্ত্রপাতি আছে। স্টক আছে স্যার। আচ্ছা, ওদের সাথে আর কেউ ছিল না তো? 4 জনকেই তো পেয়েছি স্যার। যদি কেউ পালিয়ে গিয়ে থাকে পেছনের দরজা দিয়ে, নিশ্চয়ই বৃষ্টির মধ্যে বেশি দূর যেতে পারেনি। সাবধানের মান নেই, একবার দেখে এসো। ওকে স্যার। বলে লোকটা বারান্দায় বেরিয়ে চিৎকার করে বলল, একটা একটা করে ওদের ভেতরে নিয়ে আয়, বৃষ্টি ধরে গেছে, আমি একটু পাক খেয়ে আসছি। অর্জুন ফাঁপড়ে পড়ল। এখানে এলে লোকটা কি তাকে দেখতে পাবে? সে দ্রুত লন পেরিয়ে জঙ্গলের কাছে চলে যেতেই লোকটাকে দেখা গেল। টর্চ নিয়ে বেরিয়ে চারপাশে আলো ফেলছে। বৃষ্টি হয়ে যাওয়ার জন্য বোধহয় রাতের জঙ্গলে পোকামাকড় কম। পাতা থেকে জল পড়ছে টুপ টুপ করে। অর্জুন দেখলো লম্বা লোকটা আলো ঘুরিয়ে ঘুরিয়ে বাংলোর পেছন দিকে যাচ্ছে। খোলা জানলাটায় টর্চের আলো পড়ল।
আরো এগোলো লোকটা। কবরের কাছে পৌঁছানো মাত্র লোকটা এমন আর্তচিৎকার করে উঠলো যে অর্জুন কেঁপে গেল আতঙ্কে। লোকটা যে মাটিতে পড়ে গেল এটুকু বুঝতে পারলো অর্জুন। জ্বলন্ত টর্চ ওর হাত থেকে ছিটকে কিছুটা দূরে ঘাসের ওপর পড়েছে। তিনবার চেঁচিয়েছিল লোকটা, তারপর একদম চুপ করে গেল। চিৎকারটা বাংলোর ভেতরে পৌঁছেছিল। অর্জুন দেখলো তিনজন লোক টর্চ নিয়ে দৌড়ে বাইরে এসে চারপাশে আলো ফেলছে। অর্জুন জঙ্গলের আরো ভেতরে ঢোকার চেষ্টা করতেই ছুপ ছুপ করে ওর শরীরের ওপর ভেজা কিছু পড়তে লাগলো। ডান হাতে সেগুলোকে ঘাড় এবং মাথার ওপর থেকে সরাবার চেষ্টা করলো সে, কিন্তু ওগুলো এমন আঁকড়ে আছে যে সক্ষম হলো না সে। চোখ, জঙ্গুলে চোখ। এখন চুপচাপ ব্যথা না দিয়ে তার রক্ত খাবে ওরা। এদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলোয় ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার সেটা করতে গেলে ওদের হাতে ধরা দিতে হবে। কিছুক্ষণ চোখগুলোকে প্রশ্রয় দেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। লোকগুলো এখন ডাকাডাকি করছে, রাজু ভাই, ও রাজু ভাই, রাজু ভাই, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ওরা এবার বাংলোর পেছন দিকে যাচ্ছিল। আর তখনই ওদের টর্চের আলো মাটিতে পড়ে থাকা রাজু ভাইকে আবিষ্কার করলো। দৌড়ে কাছে গিয়ে ওরা কি দৃশ্য দেখলো অর্জুন ঠিক বুঝতে পারলো না, কিন্তু ওখান থেকেই ওরা এমন হল্লা শুরু করলো যে বাংলোর ভেতর থেকে তিনজন মানুষ বেরিয়ে এলো। এদের মধ্যে একজন বেশ প্রবীণ, সাদা দাঁড়িয়ে আছে। মেঘ সরে যাওয়ায় আকাশ বেশ পরিষ্কার। লোকটাকে আবছা আবছা যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে তাতে বয়স্ক বলেই মনে হলো অর্জুনের। কি হয়েছে? রাজু মারা গিয়েছে স্যার, ওর শরীরটাকেও দুমড়ে দিয়েছে। কে করলো? জানি না স্যার, কোনো মানুষের পক্ষে এই কাজ তো এত তাড়াতাড়ি করা সম্ভব না। ওর মাথাটা ঘুরে গেছে ভেঙে যাওয়ার জন্য। তিনটে লোক এগিয়ে যাচ্ছিল রাজু ভাইয়ের মৃতদেহ দেখতে। অর্জুন দেখলো এই তার সুযোগ। বাংলোর সামনে এখন কেউ নেই। প্রথম গাড়িতে চারজন, জিপে দুজন, আর পরে একজন মানুষ এখানে এসেছে। মোট সাতজন। দলের মধ্যে একজন মারা গেলে বাকি ছজন এখন বাংলোর পেছনে মৃতদেহটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে দৌড়লো। বারান্দায় উঠেই সে দেখতে পেল বসার ঘরে টেবিলের ওপর একটা লোককে শুয়ে রাখা হয়েছে। এই লোকটা কোত্থেকে এলো? লোকটা যেন ঘুমাচ্ছে। পাশের দরজা খোলা। সেটা খুলতেই অন্ধকারে কিছু দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কি এই ঘরে আছেন? মেজরের গলা পাওয়া গেল। হ্যাঁ, চটপট দড়ি খুলে দাও। কেউ কোনো কথা বলবেন না, প্লিজ। অর্জুন প্রথমে গোরক্ষনাথকে পেল। তার বাঁধন খুলে দিয়ে বলল, আমার মাথার ঘাড়ে চোখ পড়েছে, একটু ছাড়িয়ে দিতে পারবে জলদি? বাবু, অন্ধকারে কি করে দেখবো? যোগ, আপনি আমার শকুনের কাছে চলে যান। ওই ল্যাংড়া শকুন যোগ খেতে খুব ভালোবাসে। শকুন? অর্জুনের মাথায় কিছুই ঢুকলো না। সে দৌড়ল। গোরক্ষনাথের ঘরে মোমবাতি জ্বলছে। শকুনের খাঁচার সামনে গিয়ে দাঁড়াতেই সেটা একবার অবাক চোখে তাকিয়ে চোখ বন্ধ করলো। খাঁচার দরজাটা খুলে দিয়ে মাথাটা এগিয়ে নিয়ে গেল অর্জুন চোখ বন্ধ করে। আর তখনই অভাবনীয় ব্যাপারটা ঘটল। চটপট ঠোকর এসে পড়ল মাথায়, ঘাড়ে, বুকে। শব্দ হচ্ছে কপাত কপাত করে। কিন্তু যোগগুলো সহজে চামড়া ছাড়াতে চাইছিল না। রক্তের স্বাদ পেয়ে গেছে তারা। শকুনটা যেন পাগল হয়ে গেল। শেষ যোগটাকে গেলার পর অদ্ভুত গলায় ডেকে উঠল পাখিটা। অর্জুনের হঠাৎ মনে হলো পাখিটার ঋণ শোধ করা উচিত। সে হাত বাড়িয়ে ওর পায়ের দড়িটা খোলার চেষ্টা করলো। ভয় হচ্ছিল যদি শকুনটা তাকে ঠুকরে দেয় তাহলে এখানে ইঞ্জেকশন নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু শকুনটা চুপচাপ দেখে যেতে লাগলো। ও বাঁধনমুক্ত হওয়া মাত্রই ওড়ার চেষ্টা করলো। খানিকটা দূরে গিয়ে বসে পড়লো অবশ্য। সম্ভবত খাঁচায় থাকার ফলে ওর ডানার জোর কমে গেছে। শকুনটাকে উড়তে দেখে কাকটা চিৎকার শুরু করলো। এই মধ্যরাতে কাঁ কাঁ ডাকটা আরো কর্কশ শোনাচ্ছিল। বারান্দায় আবার মানুষের গলা পাওয়া গেল। অর্জুন ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলো। জানলাটা এখনো খোলা। সে শুনল প্রৌঢ় বলছে, রাজু মারা গিয়েছে, ওর বউকে নিশ্চয়ই ক্ষতিপূরণ একটা দেওয়া যাবে।
কিন্তু ওকে যে মারলো তাকে তো ছেড়ে দেওয়া যাবে না। কে মেরেছে? প্রৌঢ়র গলা। বুঝতে পারছো, কোনো মানুষ ওকে মারেনি। ওর শরীরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে যে দিয়ে গেছে, সে কখনোই মানুষ নয়। যে কাজটা করেছে সে নিশ্চয়ই কাছাকাছি আছে স্যার। আমরা ওকে খুঁজে বার করব। ওকে শেষ না করে এখান থেকে যাব না। লোকটা মরিয়া। ঠিক আছে, দুজনে বাইরে গিয়ে পাহারা দাও। বাকিরা আমাকে সাহায্য করো। বড় জারটা কোথায়? নিয়ে এসো কেউ। অর্জুন পা টিপে টিপে এগোলো। টেবিলের ওপর শুয়ে থাকা লোকটার ঘাড়ের ওপর নলের মুখটা ঢুকিয়ে দিয়ে প্রৌঢ় ঘুরে দেখল। নলের চেহারাটা পাল্টে গেল। প্রৌঢ় পাশে দাঁড়ানো লোকজনের দিকে তাকিয়ে বলল, যে চারজনকে আটকে রেখেছো তাদের শরীরে এই ইঞ্জেকশনটা পুশ করে দাও এখনই, তাহলে চারজনই ঘুমিয়ে পড়বে। একজন লোক ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে পাশের বন্ধ দরজা ঠেলের ভেতরে ঢুকতেই বাইরে থেকে চিৎকার ভেসে এলো, সাপ! সাপ! সঙ্গে সঙ্গে পৌরোর পাশে দাঁড়ানো লোক দুটো বাইরে ছুটলো, কিন্তু ফিরে এলো তৎক্ষণাৎ। ওদের দুজনকেই একটা বিশাল সাপ ছোবল মেরেছে স্যার। ওদের হাতে বন্দুক ছিল না। ছিল স্যার, কিন্তু ওরা মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পৌর পকেট থেকে রিভলভার বার করে বাইরে ছুটলো। ওই দুজন তার সঙ্গী। এই সময় পাশের ঘরের দরজা দিয়ে বেরিয়ে এলো লোকটা। ওর হাত মুখ বাঁধা। কয়েক পা হেঁটে কাটা কলা গাছের মতো মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ে স্থির হয়ে গেল। অর্জুন ডাকলো, মেজর। ইয়েস মাই বয়, এটা কিছুই নয়, একবার চিনে। প্লিজ মেজর, গল্পটা পরে শুনবো, এরা ভয়ঙ্কর লোক। অর্জুন কথাগুলো বলতে বলতে দেখলো কোরআন সাহেব প্রায় দৌড়ে টেবিলের কাছে পৌঁছে শায়িত লোকটার গলা থেকে সিরিঞ্জ লাগানোর নলটা খুলে ফেললেন। মোমবাতির আলোয় দেখা গেল ওর গলা থেকে রক্ত বের হচ্ছে গল গল করে। দ্রুত পকেট থেকে রুমাল বার করে সেখানটা চেপে রেখে তিনি বললেন, আমাদের ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো তো মেজর, কুইক, নইলে একে বোধহয় বাঁচানো যাবে না। তখনই বাইরে গুলির আওয়াজ হলো, পরপর দুবার। অর্জুন দৌড়ে বারান্দায় গিয়ে দৃশ্যটা দেখতে পেল। লনের ওপর সাপটার মৃতদেহ পড়ে আছে, সেই বিশাল লম্বা সাপটা। প্রৌঢ় এবং তার দুজন সঙ্গী বাংলোর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। ওকে দেখো বেঁচে আছে কিনা, প্রৌঢ় নির্দেশ দিলেন। লোক দুটো এগিয়ে গেল লনের পাশে পড়ে থাকা দুটো শরীরের দিকে, ঝুঁকে পরীক্ষা করতে লাগলো। অর্জুন বুঝতে পারলো এবার ওরা ফিরে আসবে। সে দ্রুত ভেতরে ঢুকে দেখলো ফার্স্ট এড বক্স থেকে তুলো ব্যান্ডেজ বের করে বোরান সাহেব লোকটার ক্ষতে বাঁধছেন। সে বলল, তাড়াতাড়ি আড়ালে চলুন, ওরা ফিরে আসছে আর ওদের সাথে অস্ত্র আছে। ওরা আড়ালে আসা মাত্র পৌর ঘরে ঢুকলো। এ কি, নল খুললো কে? ব্যান্ডেজ করেছে দেখছি, কে করলো? তোমরা সাবধান হও, এখানে অন্য লোক আছে। প্রৌঢ় চিৎকার করে উঠল, স্যার দেখুন! পেছনে আসা লোক দুজনের একজন চেঁচিয়ে উঠল। ওরা মেঝের উপরে পড়ে থাকা ইঞ্জেকশন দিতে যাওয়া লোকটার দিকে ছুটে গেল। পরীক্ষা করে প্রৌঢ় বললেন, না, মারা যায়নি দেখছি, অজ্ঞান হয়ে আছে। তোমরা ওই চারটে লোককে ভালো করে বাঁধোনি? হ্যাঁ স্যার, শক্ত করেই বেঁধেছিলাম। তাহলে ওরা এরকম করলো কি করে? ওই ঘরে গিয়ে দেখো তো। লোক দুটো একটু ইতস্তত করলো, তারপর এগিয়ে গেল দরজার দিকে। উকি ঝুঁকি মেরে বলল, ভেতরে তো কেউ নেই স্যার। ঠিক দেখেছো? অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না স্যার। টর্চটা কোথায়? সব কটা টর্চ তো ওরাই নিয়ে গিয়েছিল স্যার। আহ, সেগুলো তো মাটিতে পড়ে আছে, যাও নিয়ে আসো। প্রথম জন দ্বিতীয় জনের দিকে তাকালো, এই চল আমার সাথে। তুই যা না। আমি একা যাব না, চল। ওরা পা বাড়াতে প্রৌঢ় বলল, দুজনের যাওয়ার দরকার নেই, টর্চ আনতে দুটো মানুষ যাচ্ছে, সাহসী বীর পুরুষের দল। একজন এখানে থাকো, তুমি যাও। প্রথম লোকটা অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো। সঙ্গে সঙ্গে অর্জুন রান্নাঘরে চলে এলো, জানলা দিয়ে লাফিয়ে নিচে নামলো।
লনে কোথাও কোনো টর্চ জ্বলছে না। যে দুটো লোক সাপের ছোবল খেয়ে মরেছে তারা বোধহয় শেষ মুহূর্তে আলোটা নিভিয়ে দিয়েছিল, কিন্তু বাংলোর পেছনে রাজু ভাইয়ের হাত থেকে ছিটকে পড়া টর্চটা এখনো জ্বলছে। অর্জুন লোকটিকে সতর্ক পায়ে এই দিকে এগিয়ে আসতে দেখলো। হঠাৎ হাওয়া বইল, জঙ্গলের গাছগুলো নড়তেই জমে থাকা বৃষ্টির জল ডালপালা থেকে শব্দ করে ঝরতে লাগলো। লোকটা হঠাৎ দৌড়তে লাগলো, সম্ভবত ভয় পেয়ে গিয়েছিল আচমকা শব্দ হতে। যেই সে নিচু হয়ে টর্চটা তুলতে গেল, অর্জুন ওর ওপরে ঝাঁপিয়ে পড়ল। ওরে বাবা রে, মারে, ওরে বাবা রে! চেঁচিয়ে উঠে স্থির হয়ে গেল লোকটা। মুখ থেকে অদ্ভুত একটা গো গো শব্দ বার হতে লাগলো। অর্জুন টর্চটা তুলে নিল, নিয়ে চারপাশে আলো ফেলতেই স্টিভেনসনের কবরের কাছে কিছু একটা নড়াচড়া অনুভব করলো। টর্চের আলো হাতে আর একটু এগোতেই দেখতে পেল কবরের নিচ থেকে একটা সাপ একটু একটু করে ওপরে উঠে আসছে। এটা আবার কোন সাপ? যেটা বাইরের লনে পড়ে আছে সেটা কি আলাদা? তাহলে কি ওই কবরে দুটো সাপ থাকতো? গোরান সাহেব অবশ্যই এরকমই সন্দেহ করেছিলেন। অর্জুন দৌড়লো। জানলা দিয়ে ভেতরে গেলে অনেক কসরত করতে হবে। সে বারান্দায় উঠে এলো। এখন ওরা দুজন, বাকি দুজন তো অজ্ঞান। দুজনের সঙ্গে পাঁচজন তো সহজেই মোকাবিলা করতে পারে। হ্যান্ডস আপ! হুকুম শুনে হাত তুলতেই অর্জুন দেখলো প্রৌঢ় দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে তুমি এসব করছো? আপনি কে? অর্জুন হাত তোলা অবস্থাতেই জিজ্ঞাসা করলো। আমি যেই হই, তোমাদের কাউকে আমি জ্যান্ত ফিরে যেতে দেব না। এখন ভালো ছেলের মতো মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ো দেখি, চটপট। সাপ মেরেছি, তোমাকে মারতে কোনো অসুবিধা হবে না। প্রৌঢ় চমকালো। অর্জুন বাধ্য হলো শুয়ে পড়তে। তৎক্ষণাৎ প্রৌঢ় সঙ্গী এসে ওর হাত বেঁধে ফেলল। প্রৌঢ় নির্দেশ দিল, ওকে গাড়িতে তোলো। কেন ঝামেলা করছেন স্যার? জিপে এখনো অনেক লোক পড়ে আছে, আর একটাকে তোলার কি দরকার? লোকটা যেন প্রার্থনা করল। ওটা এখনো আসছে না কেন? প্রৌঢ় জানতে চাইল। কি করে আসবে? ও যে টর্চ আনতে গিয়েছিল সেটা ওই নিয়ে এসছে। স্যার, যদি বাঁচতে চান তো এখান থেকে পালান। শাট আপ! প্রৌঢ় ঘরে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল। লম্বা ছিটকিনি টেনে দিয়ে বলল, ভিতরে যারা আছে তারা ভিতরেই থাক। স্যার, যে টর্চ আনতে গিয়েছিল সে আমার মাসতুতো ভাই। ওর কি হয়েছে না দেখে তো আমি যেতে পারবো না। একবার চলুন। প্রৌঢ় মাথা নাড়ল। ওকে দরকার, তিনটে গাড়ি নিয়ে এসেছি। আমরা এখন দুজন। চলে গেলে একটা গাড়ি এখানে ফেলে যেতে হবে। নো, আমি চাই না কোনো প্রমাণ রেখে যেতে। চলো। অর্জুনের আনা টর্চটা তুলে নিল প্রৌঢ়। ওরা এগোতেই অর্জুন উঠে বসল। ওর হাত পেছনে মুড়ে বাঁধা, কিন্তু পা বাঁধার কথা এরা ভাবেনি। ও সেই অবস্থাতেই লনে নামলো। কি করে অন্তত একটা গাড়িকে খারাপ করে দেওয়া যায় সেটাই ভাবছে। হঠাৎ শুনলো প্রৌঢ় চেঁচিয়ে উঠেছে, ওটা কি? স্যার, মনে হচ্ছে একটা মানুষ, লম্বা, রোগা। অত রোগা তো মানুষ হতে পারে না। আরে স্যার, ওখানে একটা কবর আছে স্যার। আমি বিশ্বাস করি না। তুমি টর্চের আলো ফেলো ওর ওপর। হ্যাঁ। প্রৌঢ় গুলি চালালো, পরপর কয়েকটা। লোকটা চেঁচিয়ে উঠল, পড়ে গেল স্যার, পড়ে গেছে। এসো। প্রৌঢ় এগিয়ে গেল লোকটার দিকে। তখনও গো গো করছে মাটিতে পড়ে থাকা লোকটা। কয়েকবার ডাকার পর সেটা বন্ধ হলো। প্রৌঢ় বলল, মুখে জল দিলে ঠিক হয়ে যাবে। ওকে তুলে নিয়ে এসো। লোকটা তার মাসতুতো ভাইকে বগলের তলায় হাত ঢুকিয়ে তুলল। প্রৌঢ় ফিরে আসছিল দ্রুত। অর্জুনকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বলে উঠল, আচ্ছা, এই ব্যাপার, তাহলে তুমি মরো। রিভলভার উঁচিয়ে গুলি করলো প্রৌঢ়, কিন্তু খট করে শব্দ হলো। গুলির আওয়াজ হলো না। প্রৌঢ় বলল, মাই গড! তারপর দৌড়ে গেল লনের ওপর পড়ে থাকা মৃতদেহের পাশ থেকে বন্দুক তুলে নিতে। সেটাকে তুলে এদিকে ফিরতেই অর্জুন মাটিতে বসে পড়ল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়িতে লাগলো। কাঁচ ভাঙল।
কোনো রকমে গুড়ি মেরে অর্জুন গাড়ির পেছনে চলে আসতেই আবার গুলির আওয়াজ হলো। আর তখনই একটা আর্তনাদ প্রবলভাবে বেরিয়ে এলো প্রৌঢ়র গলা থেকে। অর্জুন উকি মেরে দেখলো প্রৌঢ় দু হাতে তার মুখ থেকে কোনো কালো ছায়া সরাবার চেষ্টা করতে করতে মাটিতে পড়ে গেল। সমানে চিৎকার করে যাচ্ছিল প্রৌঢ়। মাটিতে পড়ে গড়াগড়ি দিতে দিতেও সেটা থামছিল না। অর্জুন উঠে দাঁড়িয়েছিল। ভাইকে বয়ে নিয়ে আসা লোকটা তখনও ওই দৃশ্য দেখে থরথর করে কাঁপছে। অর্জুন তাকে ডাকলো, বাঁধন খুলে দাও। ভোর হয়ে এলো। মৃতদেহগুলোকে পাশাপাশি শুইয়ে রাখা হয়েছে। যারা অজ্ঞান হয়ে গিয়েছিল তাদের বেঁধে রাখা হয়েছে। জিপের ভেতর থেকে আরো 5 জন মানুষকে বাইরে এনে বসিয়ে রাখা হয়েছে। আর প্রৌঢ়র সমস্ত মুখ কোরআন সাহেব ব্যান্ডেজ বেঁধে দেওয়া সত্ত্বেও তার রক্তে ভেসে যাচ্ছে। বটাকে পাঠানো হয়েছে হাসিমারা পুলিশ স্টেশনে খবর দিতে। প্রৌঢ় সমানে যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছেন। অর্জুন বলল, মিস্টার বোরান, এই হলো আপনার ড্রাকুলা। ডুয়ার্সের সরল মানুষদের তুলে নিয়ে এসে এই লোকটা শরীর থেকে সমস্ত রক্ত বের করে জঙ্গলে ফেলে দিত। সিরিঞ্জ ফোটাতো ঘাড়ের পাশে। রক্ত বের করে সংরক্ষণ করার কায়দা ও জানে। আমরা এখনো বুঝতে পারছি না এই রক্ত ব্ল্যাকে বিক্রি করতো না অন্য কিছুতে লাগাতো। মেজর বললেন, তবু আমি কোরআনকে ধন্যবাদ দেব। ও যদি এই অভিযানে না আসতো না, তাহলে এই রক্তচোষা ড্রাকুলাটা আরো কত মানুষের সর্বনাশ করতো। ভৌতিক ড্রাকুলা নিশ্চয়ই নেই, তবে মানুষ ড্রাকুলা তো আছে। বোরান সাহেব গম্ভীর হয়ে বসেছিলেন। এবার বললেন, ভৌতিক ড্রাকুলা নেই এ কথা আমি বিশ্বাস করি না। আপনি তো দেখতেই পাচ্ছেন আর্নাল্ড স্টিভেনসনের কবরের পাশে দুটো বড় সাপ বাস করতো। কোনো ড্রাকুলা নয়। অর্জুন বলল, ঠিকই, কিন্তু ওরা মারা যাওয়ার পর তুমি ওই লোকটার মুখে একটা কালো ছায়া দেখতে পেয়েছো। ওই লোকটাও বলছে সে দেখেছে ওদের নেতার মুখে ছায়াটা ঝাঁপিয়ে পড়েছে, আর ওটা এসেছে ওই কবর থেকে। ওই ছায়াই যে ওর মুখের এই অবস্থা করেছে সেটা তুমিও জানো। ওর চোখ তুলে নিয়েছে, মুখ ক্ষতবিক্ষত করেছে। অথচ আমরা বেরিয়ে এসে কোনো ছায়াকে দেখতে পাইনি। তুমি এর কিভাবে ব্যাখ্যা করবে? বোরান সাহেব উঠে দাঁড়ালেন। মেজর বললেন, তাহলে স্বীকার করতেই হয় স্টিভেনসনের ড্রাকুলা আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া জন লিঙ্কন চিঠি লিখেছিল প্রায় 60 বছর আগে। সেই চিঠিতেও রক্ত চুষে নিয়ে মানুষকে মেরে ফেলার কথা ছিল। অর্জুন, ওই বুড়োটা নিশ্চয়ই তখন থেকে কারবার চালাচ্ছে না। অর্জুন কথা বলল না। লিঙ্কন সাহেব ভুল করতেই পারেন, কিন্তু এখন কোনো প্রমাণ নেই। ওই কালো ছায়ার অস্তিত্ব সে অস্বীকার করতে পারবে না। পুলিশ এলো। সবকিছু লিখে নিয়ে অফিসার অর্জুনের কাছে কৃতজ্ঞতা জানালো। এই প্রৌঢ় একজন ডাক্তার, থাকেন ধূপগুড়ির কাছে। বিনা পয়সায় মানুষের চিকিৎসা করেন। ইনি যে এই বীভৎস ঘটনার নায়ক তা পুলিশ কল্পনাও করতে পারেনি। অর্জুন না এলে ব্যাপারটা আবিষ্কার করতে কতদিন সময় লাগতো কে জানে। সব কটা গাড়ি এবং মানুষদের তুলে নিয়ে পুলিশ যখন চলে গেল, তখন মেজর বললেন, গোরান, আমরা তাহলে ফিরতে পারি, কি বলো? গোরান সাহেব বললেন, আমি আর একটা রাত এখানে থাকতে চাই। আপত্তি থাকা সত্ত্বেও সবাই রাজি হলো। সাপ দুটোকে পুড়িয়ে ফেললো বটা আর গোরক্ষনাথ। গোরক্ষনাথের মন খুব খারাপ। অর্জুন কেন তার খোড়া শকুনের বাঁধন খুলে দিল? বাংলোর কোথাও তাকে আর পাওয়া যাচ্ছে না। বিকেলবেলায় অর্জুন একাই বাংলোর সামনের রাস্তায় হাঁটছিল। এরকম জায়গায় অত বছর আগে স্টিভেনসন সাহেব বাংলো করেছিলেন। ভদ্রলোক সত্যি শৌখিন মানুষ ছিলেন। শৌখিন মানুষ কি ড্রাকুলা হতে পারে? হঠাৎ অর্জুনের নজরে পড়ল পাশের গাছের নিচু ডালে একটা শকুন বসে আছে। এটা গোরক্ষনাথের শকুন নয় তো? সে এগিয়ে যাওয়া সত্ত্বেও শকুনটা নড়ল না। দ্রুত গেটের কাছে ফিরে এসে সে চেঁচিয়ে গোরক্ষনাথকে ডাকতেই গোরক্ষনাথ বেরিয়ে এলো। অর্জুনের কাছে খবরটা শুনে ছুটে গেল গোরক্ষনাথ। অর্জুন দেখলো গোরক্ষনাথ হাত বাড়াতে শকুনটা সহজেই সেখানে চলে এলো। কোনো চেষ্টাই করলো না পালাবার। ওটাকে নিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো গোরক্ষনাথ। পাখিটাকে মুখের সামনে ধরে বিড়বিড় করতে লাগলো,
অর্জুন জিজ্ঞাসা করলো, কি হয়েছে গোরক্ষনাথ? এত রক্ত লাগলো কি করে এর মুখে? দু পায়ে, মুখে, ইস, রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। নিশ্চয়ই কিছু শিকার করেছে বাবু। কাল রাতে দেখা কালো ছায়ার রহস্যটা এবার পরিষ্কার হয়ে গেল অর্জুনের কাছে। বন্ধুরা, ড্রাকুলার সন্ধানে অর্জুন, সমরেশ মজুমদারের গোয়েন্দা কাহিনী এখানেই শেষ হলো। অর্জুন ড্রাকুলার সন্ধান পেল কিনা জানি না, তবে আমরা সবাই খুব সুন্দর একটা ভালো উপন্যাস পড়লাম। রহস্য রোমাঞ্চে ভরা, খুব ভালো উপন্যাস। কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে একটু জানাবেন। খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি কাটা সিরিজ নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।